আপনার সঙ্গে অনুষ্ঠানে স্বাগত। আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব। দেশে বছরে গড়ে ৭০ লাখ টন জ্বালানি তেলের চাহিদার ৯০% আমদানি নির্ভর। রিফাইনারি ব্যবস্থা না থাকায় প্রতি বছর অন্তত ৫৫ লাখ টন জ্বালানি আমদানি করতে হয় পরিশোধিত অবস্থায়। অপরদিকে প্রাকৃতিক গ্যাসের উত্তোলন সক্ষমতাও কমছে ধীরে ধীরে। সে কারণে সেখানেও আমদানি নির্ভরতা বাড়ছে। তাই কাতারের আমিরের চলমান সফরকালে ১ বছরের জন্য বাকিতে জ্বালানি সরবরাহের জন্য প্রস্তাব দেবে বাংলাদেশ। তবে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বাংলাদেশের জন্য কতটা সহায়ক হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। দর্শক, জ্বালানি খাতের নানা বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন। আমরা আলোচনার নাম দিয়েছি জ্বালানির তৃষ্ণা। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তামিম স্যার, আপনাকে স্বাগত। এছাড়াও আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম। স্যার, আপনাকে স্বাগত। আমরা স্যার আপনার সঙ্গে আলোচনায় আসবো। শুরুতে একটু যেতে চাই আমরা স্টুডিওতে তামিম স্যারের কাছে। স্যার, আমরা যে কথাটি গতকালকে দেখেছি যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কাতারের আমিরের যে চলমান সফর, যেটি আজকে থেকে শুরু হলো, কালকেও তিনি থাকবেন। বাংলাদেশ কাতারের কাছে জ্বালানি চাইবে ১ বছরের জন্য বাকিতে। একটু শুরুতে জানতে চাই, এই যে ১ বছরের জন্য বাকিতে চাইবে, এই প্রক্রিয়াটি কি হতে পারে, তারা কিভাবে নিবে, বাংলাদেশের জন্য লাভ হবে না ক্ষতি হবে, এই পুরো বিষয়টি? দেখুন, বাকিতে নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের টাকা নেই। নগদ টাকা যদি আমার থাকতো তাহলে আমি তো নগদ কিনেই নিতাম। তো বাকিতে চাওয়ার এই সুবিধাটা পাওয়ার মূল উদ্দেশ্য হলো এই মুহূর্তে আমার জ্বালানি প্রয়োজন, টাকার অভাবে আমি কিনতে পারছি না। তো বাকিতে নিয়ে ভবিষ্যতে আমি টাকাটা পরিশোধ করে দেবো, ভবিষ্যতে আমার টাকা সংস্থান হবে, এই চিন্তাভাবনা থেকেই আমরা বাকিতে টাকা চাচ্ছি। এখন কাতার সরকার আমির এসছেন, আমরা যদি এটা চাই, আমার ধারণা উনি হয়তো রাজি হবেন, কারণ এরকম একটা দ্বিপাক্ষিক সফরে এসে সাধারণত দেখা যায় যে বিভিন্ন দেশের যে রাষ্ট্রপ্রধান থাকেন তারা এই ধরনের ছাড় দিয়ে থাকেন বা এই ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন। তো এইটা কতখানি ভালো হবে, এইটা এই মুহূর্তে তাৎক্ষণিক যে সমস্যাটা আছে, আমরা যে এই মুহূর্তে গরমে জ্বালানির অভাবে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না। কাতার কিন্তু মূলত গ্যাস রপ্তানি করে, তাদের কোনো তেল নাই। হ্যাঁ, তারা মূলত গ্যাস রপ্তানিকারক, পৃথিবীর সবচেয়ে প্রধান গ্যাস রপ্তানিকারক দেশ। তো আমরা যেহেতু এলএনজি কাতারের সাথে আমাদের চুক্তি আছে এবং সেই চুক্তি অনুযায়ী আমরা তাদের কাছ থেকে এলএনজি আনছি, সেটাই হয়তো ডেফার্ড পেমেন্ট আমরা চাচ্ছি যাতে আমরা যেই গ্যাসটা আনছিলাম সেই গ্যাসটা যেন আমরা পরে পে করি। এমন হতে পারে হয়তো আমরা অতিরিক্ত গ্যাসও চাইতে পারি, আমি জানি না। এই মুহূর্তে আমি আলোচনার যে বক্তব্য সেটা এখনো পরিষ্কার হয়নি আমাদের কাছে। এবং স্যার, যে আমাদের সঙ্গে যে সফর সূচি রয়েছে বা যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারকের কথা বলা হয়েছে, তাতে কিন্তু এটি নেই। এটা কিন্তু আলাদা করে প্রস্তাব দেওয়া হবে। এটা আলাদা করে প্রস্তাব হবে স্বাভাবিকভাবেই, কারণ এটা যদি আলোচনার বিষয়বস্তুর মধ্যে থাকতো তাহলে তো এটা মানে মিউচুয়ালি আন্ডারস্টুড বা মিউচুয়ালি এগ্রিড কোনো সিদ্ধান্ত নেয়াই থাকতো এবং 4টি বা 5টি তালিকার মধ্যে এটা চলে আসতো। তো এটা আমরা অনুরোধ করব, এটা এক ধরনের কাইন্ড অফ চাপ সৃষ্টি করা তাকে। আমি আসার পরে তাকে অনুরোধ করলাম। তো ইতিমধ্যে যেহেতু চলে এসছে মিডিয়াতে ব্যাপারটা, আমি শিওর কাতারের কর্তৃপক্ষ এটা সম্বন্ধে ওয়াকিবহাল, তারা জানবে। এতক্ষণে জেনে গেছেন। স্যার, এক্ষেত্রে এই সুবিধাটা কি বাংলাদেশ, মানে আমরা তো মধ্যপ্রাচ্য থেকে আর অন্য জায়গা থেকে আমরা তেল নেই বা অন্যান্য দেশ থেকে গ্যাস আমরা আমদানি করি, এই সুবিধাটা আমরা এখন কোন কোন দেশ থেকে নিচ্ছি বা এটি আমাদের সুবিধা নেবার ফলে সাধারণত আমরা ব্যাংক বা অন্যান্য যে কোনো জায়গা থেকে যখন কোনো ঋণ নেই, সেটা সরকার নিলেও, কারণ আমরা দেখেছি তেল আমদানির ক্ষেত্রে আমরা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা ঋণ নিয়েছি, সেখানেও আমাদের ডেফার্ড পেমেন্ট ছিল। আমরা ঋণ নেওয়ার পরে 6 মাসের সময় পেয়েছি। এখনও সাধারণত আমাদের দেশে যে ব্যাংকিং লোন হয় সেখানেও কিন্তু ডেফার্ড পেমেন্টের সুযোগ থাকে। তো সেটা সেই ধরনের একটা ডেফার্ড পেমেন্ট আমরা চাচ্ছি। আমরা চীন থেকে ইন্দোনেশিয়া থেকে যে আমরা কয়লা আমদানি করি, পায়রা বা অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রে যে কয়লা আমদানি করি, সেসব জায়গাও 6 মাসের ডেফার্ড পেমেন্ট চুক্তি, শুরুতেই 6 মাসের ডেফার্ড পেমেন্টের একটা চুক্তি অনেক সময় আমরা করেছি এবং হয়। স্যার, সেক্ষেত্রে একটি বিষয় জানতে চাই যে যখন আমরা এভাবে দীর্ঘমেয়াদী একটি বাকির বিষয়ে যাচ্ছি, 1 বছরের পুরো টাকারই বাকিতে যাচ্ছি, সেক্ষেত্রে মার্কেট যে প্রাইসটি রয়েছে, একটিতে স্পট প্রাইস থাকে যে
বা আমরা বলি যে যখন যে দাম সে দামে কেনা বেচা হয়ে থাকে, কিন্তু এখানে দামটা নির্ধারণ হবে কিভাবে? এটি কি বর্তমান মার্কেট কাতারের সাথে আমাদের চুক্তি অনুযায়ী দাম হবে। কাতারের সাথে আমাদের একটা ফর্মুলা অনুযায়ী চুক্তি আছে। বর্তমানে বিশ্ববাজারে ব্রেন্ট তেল যেটা আছে তার একটা শতাংশের ভিত্তিতে তার সাথে আরও 50 সেন্ট যুক্ত হয়ে একটা দামের চুক্তি আমাদের সাথে আছে। সুতরাং দাম নিয়ে কাতারের মানে কত টাকা আমরা গ্যাসটা কিনবো সেটা নিয়ে কোনো নেগোসিয়েশন নাই, সেটা ইতিমধ্যে নির্ধারিত। আচ্ছা, মানে শুধু এখন তারা বাকিতে দিবে কিনা, বাকিতে দিবে কিনা সেটাই হচ্ছে। সেক্ষেত্রে এই যে দামটি নির্ধারিত করা রয়েছে, এটি কি আমাদের জন্য মানে লাভ না লোকসান? না, দীর্ঘমেয়াদী চুক্তিগুলো সবই কিন্তু নির্ধারিত দামে ফর্মুলার মাধ্যমেই হয়। আমরা স্পটের থেকে কিনতে গিয়ে তো এর আগে আমরা দেখেছি যে আমরা কি ধরনের বিপদে পড়েছি। আমরা দীর্ঘমেয়াদী চুক্তি করলে হ্যাঁ অনেক সময় স্পটের দাম হয়তো কমে যায়, দীর্ঘমেয়াদী চুক্তির যে দাম আছে তার চাইতে কমে যায়, কিন্তু অনেক সময় আবার তার চাইতে অনেক বেড়ে যায়, তখন আবার আমরা লাভবান হই, যেটা আমরা গত 2020-21 দেখেছি। 2021-22 গ্যাসের দাম $40 $70 পর্যন্ত উঠেছিল। তখন কিন্তু আমরা যেহেতু আমাদের পুরো চুক্তিটা দীর্ঘমেয়াদী ছিল না, স্পট থেকে আমরা কিনতে পারিনি, শুধু কিনি নাই তাই না, আমরা কিনতে পারিনি, কারণ এত বেশি দাম দিয়ে আমাদের পক্ষে কেনা সম্ভব ছিল না। কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তির যেই গ্যাসটা ছিল সেটা অনেক কম দামে আমরা কিনতে পেরেছি। জি, আমরা একটু যুক্ত অধ্যাপক শামসুল আলম, তিনি আমাদের সঙ্গে রয়েছেন অনলাইনে। স্যার, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানেন যে আজ কাতারের আমির বাংলাদেশে এখন সফর করছেন, এবং আমরা কথা বলছিলাম আমাদের স্টুডিওর গেস্ট যিনি রয়েছেন তামিম স্যারের সঙ্গে, যে এই যে বাংলাদেশ 1 বছরের জন্য একটি বাকিতে জ্বালানি আমদানির কথা বলছে বা প্রস্তাব দিবে কাতারের আমিরকে, এটি আমাদের যে দাম নিয়ে একটি সংকট রয়েছে বা আমাদের যে আমদানি নিয়ে নানান বিষয় রয়েছে, আমাদের রিফাইনারি সংকট রয়েছে, মানে এই সংকটটা সমাধানে কি সহায়ক হবে কিনা বাংলাদেশের জন্য সব মিলিয়ে? এখন আমরা ক্রাইসিস মুহূর্তে আছি, এটা হচ্ছে মূল কথা। ক্রাইসিস যে জ্বালানি নেই, জ্বালানি সংকটে আছি, প্লাস জ্বালানি কেনার মতো অর্থ যেটা থাকা দরকার সেটাও নেই, সে সংকটে আছে। এই ইতিমধ্যেই যে সমস্ত জায়গাতে তেল, গ্যাস, এলএনজি, বিদ্যুৎ কিনেছি, তাদের কাছে আমাদের বকেয়া পড়ে গেছে, এবং সে বকেয়া আমরা কবে শোধ দিতে পারবো সে ব্যাপারেও আমরা কোনো সুস্পষ্ট ধারণা পাচ্ছি না। সে সক্ষমতা আমরা কতটা অর্জন করবো, কিভাবে অর্জন করবো, তার কোনো রূপরেখা অন্তত আমাদের কাছে নেই। এই মুহূর্তে অনির্ধারিত প্রস্তাব হিসেবে জ্বালানি তেলের মূল্য বাকিতে কেনা বা পরিশোধ ডিফার্ট করা, বিল পরিশোধ ডিফার্ট করার প্রস্তাব নিয়ে আমরা অনির্ধারিত প্রস্তাব নিয়ে আসছি। যে কথাটা অলরেডি ডক্টর তামিম বলেছেন বা আমাদের এই আলোচনায় উঠে এসছে, এই অনির্ধারিত প্রস্তাব দেওয়াটার অর্থই হচ্ছে যে আমরা সেখানে স্বভাবতই আগে থেকে নির্ধারিত থাকলে তো যা আবার তাই হতো। এখন একটা সংশয় থেকে যায় যে তিনি কতটা এগ্রি করবেন কি করবেন না, তা আমরা ধরে নিচ্ছি এগ্রি করবে। এই এগ্রি করার মধ্য দিয়ে যে অবস্থাটার পরিচয় আমরা দিলাম বা দিচ্ছি, যে আমরা এমন চরম সংকটে আছি যে আমাদেরকে অনির্ধারিত ভাবে এইভাবে প্রস্তাব দিয়ে তার কাছ থেকে আমরা করুণা চাচ্ছি, দয়া চাচ্ছি। এটা হচ্ছে এই অবস্থার প্রকাশ পেল যে আমরা এতই সংকটে পড়ে গেছি। তো সেটা নিঃসন্দেহে আমাদের নাগরিকদের বা আমরা ভোক্তারা সরকারের এই অবস্থা থেকে স্বস্তি পাচ্ছি না। এটা আমাদের জন্য বড় সুসংবাদ। এটা সরকারের যে অবস্থা আমাদের সামনে যে দৃশ্যমান হচ্ছে, এটা আমাদের জন্য বলতে পারেন যে লজ্জাস্পদ। কিন্তু আমরা এই সুবিধা আর কোন কোন দেশ থেকে নিচ্ছি সেটি একটু বলবেন কিনা? এটা সম্পর্কে আমার জানা নেই যে অনির্ধারিত প্রস্তাব আমরা আর কোন কোন জায়গায় দিতে বাধ্য হচ্ছে। এটা তো সাধারণত একটা পরিকল্পনার মাধ্যমে বা একটা নির্ধারিত মানে যোগাযোগ, কথাবার্তা, যাচাই বাছাই, তারপরে হচ্ছে দর কষাকষির পরেই তো এগুলো সামনে আসে। তো এটা তো যা শিডিউল ছিল, আপনি বললেন যে শিডিউলের বাইরে এটা আসছে, তো সেটা এরকম অবস্থাটা বাইরে না আসা পর্যন্ত তো জানা যায়। তো এমনিতেই বলা যেতে পারে যে সিরিজ অফ বকেয়া বিল পেন্ডিং হয়ে গেছে, পেন্ডিং হয়েই যাচ্ছে, আমরা তাগাদা পেয়েই যাচ্ছি। আমরা আশঙ্কা করছি যে সেই সমস্ত জায়গা থেকে বিদ্যুৎ উৎপাদিত বিদ্যুৎ আমরা আর পাবো কিনা, জ্বালানি আর পাবো কিনা, বকেয়া না শোধ করলে যে কোনো সময় আমরা হয়তো আরো কঠিন অবস্থার মধ্যে পড়ে যাব।
বকেয়া তো পরিশোধ আমরা করতেই পারছি না, আরো উত্তর লোন বাড়াচ্ছে, লোন বাড়িয়ে আমরা সংকট মোকাবেলা করছি। এইভাবে সংকট মোকাবেলা করাটা আমাদেরকে দেউলিয়া করে দেবে, না আমাদেরকে সংকট মোকাবেলা করে আমরা সফল হয়ে এটা থেকে বেরিয়ে আসবো, এটা নিয়ে আমাদের সংশয় আছে। আপনি কি মনে করছেন যে ভোক্তাদের উপরে এর একটি দামের নেতিবাচক প্রভাব পড়তে পারে কিনা যদি আমরা দীর্ঘমেয়াদী বাকিতে যাই? অলরেডি দীর্ঘমেয়াদী বাকিতে গেলে তো স্বভাবত ইন্টারেস্ট রেট বাড়বে, এবং এটার জন্য মানে নির্ধারিত সময় দেওয়ার পরে যদি না দিতে পারি, বকেয়া পরিশোধ, আমি যেমন বিদ্যুৎ বিল পরিশোধ করতে যদি যে ডেটে পরিশোধ করার কথা থাকে, গ্যাস বিল যে ডেটে পরিশোধ করার কথা থাকে, তারপরে যদি আমি দেরি করি, তাহলে আমাকে কি ওই তিতাসকেই বলে না ডিপিটিসি বলেন, দেশকে জরিমানা দিতে হয় না বিল পরিশোধে? এই যে ডেফার্ড পেমেন্ট হচ্ছে, নিঃসন্দেহে আমাদেরকে জরিমানা দিতে হচ্ছে, সরকার জরিমানাও আবার ডিউ হচ্ছে। সুতরাং এগুলোর উপরেও আবার ফাইন্যান্সিয়াল ট্যাক্সেশন বাড়ছে, এগুলো তো সবই পাস থ্রু হবে ভোক্তার উপরে। আপনার সাথে থাকুন, আপনার সাথে আবার যুক্ত হবো। স্যার একটু জানতে চাই, মানে যেহেতু আমাদের এই বাকিতে নিতে হচ্ছে, তার মানে আমাদের দেশে সংকট রয়েছে, আমরা জ্বালানি বলি বা গ্যাস বলি, স্যার গ্যাসের যে অনুসন্ধান সেটা কি আপনি তাহলে পর্যাপ্ত মনে করছেন? আমাদের দেশের যে প্রাকৃতিক সম্পদ গ্যাস রয়েছে। স্বভাবতই গ্যাস উৎপাদন এবং অনুসন্ধানের কাজটি গত প্রায় 20 বছর বলি, 20-25 বছর ধরে আমাদের যতটুকু হওয়ার কথা ছিল সেটা হয়নি। যদি তাই হতো তাহলে আজকে আমাদের এই গ্যাসের যে একেবারে সংকট থাকতো না আমি বলবো না, তবে এরকম ব্যাপক সংকট হতো না। আমরা এখন দেখতে পাচ্ছি প্রতিদিনই বলতে গেলে মানে প্রতিনিয়তই আমাদের গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে। তো এখন উদ্যোগ নেওয়া হয়েছে, এখন মানে আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলো আছে সেখানে প্রায় 40-45টি নতুন কূপ খননের কথা বলা হচ্ছে। তার মধ্যে কিছু অনুসন্ধান কূপ, কিছু উন্নয়নমূলক কূপ এবং কিছু পুরনো কূপ সংস্কার করার কাজ করবে। এগুলো করে উৎপাদন বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে। আর অফশোরে আমরা একটা অলরেডি সমুদ্রে অনুসন্ধানের জন্য একটা বিডিং করেছি, সেটা আরও 3-4 মাস সময় আছে, হয়তো আমরা সেই কাজ আমরা এগিয়ে যাব এবং এই উদ্যোগটা ঠিক হয়েছে, কিন্তু দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু তারপরেও ইট ইজ বেটার লেট দ্যান নেভার। আমরা যদি সমুদ্র অনুসন্ধানটা ব্যাপকভাবে করতে পারি, আজকে না হলেও আজকে থেকে 5 বছর 6 বছর পরে তো আমাদের গ্যাসের প্রয়োজন তো থাকছেই। তো সেই প্রেক্ষিতে আমি বলবো যে তখনও যদি আমাদের গ্যাস আসে, আমাদের নিজস্ব গ্যাস, ভালো হবে। আর নিজস্ব উদ্যোগের ব্যাপারটা দেখার বিষয়। এর আগেও পাপেক্স বা পেট্রোবাংলা অনেক কূপ খননের অনেক কথা বলেছে। একবার বলেছিল 105টি কূপ খনন করবে, আরেকবার বলেছিল 600 বিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধি করবে। সেগুলো কিন্তু কোনোটাই বাস্তবায়িত হয়নি। সুতরাং বর্তমানে যে পরিকল্পনাটা আছে সেটা আমাদেরকে দেখতে হবে যে সেটা কত দূর এগোচ্ছে এবং কী পরিমাণ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে পেট্রোবাংলা আরেকটি কথা বলছিল যে পুরনো যে কূপগুলো রয়েছে সেগুলো নতুন করে আবার তারা মানে খনন করবে বা দেখবে, অনুসন্ধান চালাবে, সেটির কি সেটাই চলছে। সেগুলো বলা হয়েছে যে 46টি কূপ খনন তারা করবে, তার মধ্যে পুরনো কূপের সংস্কার, নতুন অনুসন্ধান কূপ এবং কিছু উন্নয়নমূলক কূপ করা হবে। আরেকটা বিষয় আপনি জানেন যে পাহাড়ে আমাদের একটি মানে গ্যাসের কথা শোনা যায়, পাহাড়ের নিচে গ্যাস রয়েছে বা প্রাকৃতিক সম্পদ রয়েছে, এ নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে, অনেক আলোচনা, অনেক কিছু হয়েছে, কিন্তু কবে নাগাদ এটি অনুসন্ধান শুরু হবে? কেন দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছে আমি জানি না। এখানে আসলে আমাদের নিজস্ব কোম্পানি গিয়ে ড্রিল করেছিল, কিন্তু তারা খুব একটা সাকসেসফুল নয়, কিন্তু সম্ভাবনা আছে। আমি মনে করি সমুদ্রের মতো পাহাড়ি অঞ্চলটাও একটু হাই রিস্ক এরিয়া। এখানে আমি মনে করি ডেফিনেটলি আইওসিদেরকে অ্যাকচুয়ালি স্থলে এবং জলে দু জায়গায় আমি মনে করি যে আইওসিদেরকে ইনভলভ করা উচিত। কারণ সবচেয়ে বড় যে সুবিধাটা আমরা এটা বুঝতে চাচ্ছি না, বা এখন এটা আরও ভালোভাবে বুঝতে পারছি, যেটা অনেকেই হয়তো বুঝতে পারছেন না, সেটা হচ্ছে যে এই যে অনুসন্ধানের যে আর্থিক ঝুঁকি, সেই আর্থিক ঝুঁকিটা কিন্তু একটা বড় ধরনের ঝুঁকি। আমি 200 কোটি টাকা দিয়ে 100 কোটি টাকা দিয়ে একটা কূপ খনন করলাম, কিছু পেলাম না, আমার কিন্তু সরকারের পক্ষে এখন 100 কোটি টাকা লোকসান দেওয়া সম্ভব না। তো অনুসন্ধান, তেল গ্যাস অনুসন্ধান খুব হাই ক্যাপিটাল একটা ব্যবসা, অনেক বেশি বিনিয়োগ করতে হয়। তো আইওসিদের মাধ্যমে, পিএসসির মাধ্যমে গেলে যেটা সুবিধা হচ্ছে যে ওনারা যত অনুসন্ধান করুক না কেন বিদেশি কোম্পানিরা, যদি তারা গ্যাস না পায়
তাহলে তার কোনো আর্থিক ঝুঁকি বাংলাদেশের নেই, বাংলাদেশকে কোনো পয়সা দিতে হবে না, পুরো টাকাটা তাদের পকেট থেকে যাবে। যদি তারা কোনো কিছু পায় তখন যেই টাকাটা তারা বিনিয়োগ করেছে সেই টাকাটা তাদেরকে ফেরত দিতে হবে। তো এটা আসলে উইন উইন সিচুয়েশন সবার এটা জন্য। দেশের জন্য লাভবান। দেশের জন্য লাভবান তো অবশ্যই, কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি 55% গ্যাস কিন্তু আইওসির কাছ থেকে আসছে, আরও বেশি এখন কিন্তু, যেহেতু আমাদের উৎপাদন কমে গেছে, আমার তো মনে হয় 60% গ্যাস এখন আইওসি দিচ্ছে। এই আইওসিদের বিরুদ্ধে অনেক কথা বলা হয়েছে, কিন্তু আজকে আইওসি কিন্তু বাংলাদেশকে সরবরাহ করছে এবং গ্যাস সেক্টরকে এখনো বাঁচিয়ে রেখেছে আমি বলবো। আমরা একটু যুক্ত হতে চাই অধ্যাপক শামসুল আলম তার সঙ্গে, তিনি আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন। স্যার, আপনারা তো ক্যাব যারা ভোক্তাদের নিয়ে কাজ করেন বা অধিকারের কথা বলেন, আপনারাই গ্যাস অনুসন্ধান নিয়ে মানে যারা দায়িত্ব পেট্রো বাংলা বা যারাই রয়েছে, ওরা সংস্থা রয়েছে, তাদেরকে কতটুকু চাপ দিতে পারছেন বা পারছেন না, কেন পর্যাপ্ত বাধ্য করতে পারছেন না কেন? এখন এখন আমরা তো তাদেরকে বেশ কয়েকটা মামলায় হাইকোর্টে নিয়ে গেছি এবং সেই সমস্ত জায়গা থেকে যেসব তথ্য এসছে সেটা ভয়াবহ তথ্য। প্রথমত বিষয় হচ্ছে যে আইওসির গ্যাস এবং দেশি কোম্পানির গ্যাস এসডি ভ্যাট ছিল, সেই এসডি ভ্যাট মওকুফ ছিল, আইওসি গ্যাসের উপরে এসডি মওকুফ ছিল, এসডি ভ্যাট মওকুফ ছিল, এবং সেটা 2018 সাল পর্যন্ত এই যে আপনার রিভাইজ হলো যে শুধু ভ্যাট দিতে হবে আর এসডি দিতে হবে না, সেটা পর্যন্ত আমাদের হিসেবে দেখা গেল যে 50,000 কোটি টাকা তারা ভোক্তাদের কাছে বাড়তি নিয়ে গেছে। এবং পরবর্তীতে যখন হাইকোর্ট তাদের নির্দেশ দিল হিসাব সাবমিট করতে, সেখানে দেখা গেল 70,000 কোটি টাকা নিয়ে গেছে। সেই 70,000 কোটি টাকা বাড়তি নিয়ে গেল, তারা কিভাবে নিল, সে টাকা কোথায় কি করলো, সেই প্রশ্নটি এনবিআর তখন চাপ দিল যে তাদেরকে টাকা দিতে হবে। তারা তড়িঘড়ি করে বেশ কিছু টাকা এনবিআর কে দিল, কিন্তু টাকাটা তো এনবিআর এর হক না, এটা তো ওই টাকার উপর এনবিআর এর এন্টাইটেলমেন্ট। দিব্যি দেখা যাচ্ছে এসআরএ জারি করে 1993 সালে এই সার্কুলারটা জারি করা হয়েছিল, যেটা 2018 সাল পর্যন্ত, 1993 সাল জারি করা হয়েছিল, 2018 সাল পর্যন্ত যেটা বলবৎ ছিল। এই দীর্ঘ সময়ে এই টাকাটা তারা নিয়ে গেছে। সেকেন্ড যেটা হচ্ছিল যে তখন কথা হলো যে আমাদের কোম্পানিগুলো মানে তারা বসে আছে, তারা গ্যাস অনুসন্ধান তাদের দিয়ে করানো যাচ্ছে না, সুতরাং সেই কারণে তাদেরকে বিনিয়োগ সরকার করে না এই খাত উন্নয়নের জন্য, সুতরাং বিনিয়োগ লাগবে। তাদেরকে বিনিয়োগ করার জন্য তহবিল গঠন করে দেওয়া হলো এবং সেখানে বছরে 2,000 কোটি টাকা করে আসলো, যেটা বেসিক্যালি অনুসন্ধান এবং গ্যাসের মজুদ বৃদ্ধি করার জন্য এটা দেওয়া হয়েছিল তার। এবং তারা সেই তহবিল পাওয়া শুরু করেছে 2010 সাল থেকে, আজও কিন্তু টাকাটা পেয়ে যাচ্ছে। 2022 সালের হিসেবে দেখা গেল যে তারা মাত্র 65%, 35% অর্থ খরচ করেছে, 65% অর্থ খরচ করেনি, ফেলে রেখেছে তারা। তাহলে এই অর্থ খরচ করলো না। এইবার আসেন 2009 সালে যখন এই তহবিল গঠন করা হয়, তখন তাদের শর্ত দেওয়া হয়েছিল যে এই তহবিলের অর্থ তারা খরচ করতে পারবে, কন্ডিশন হচ্ছে যে 7 বছর মেয়াদী একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করবে, যে এইটা বাপেক্স, বাংলাদেশ গ্যাস ফিল্ড এবং সিলেট গ্যাস ফিল্ড, এগুলোর ক্যাপাসিটি, সক্ষমতা, কারিগরি এবং আর্থিক সক্ষমতা উন্নয়নের জন্য তারা 7 বছরের একটা স্ট্র্যাটেজিক পরিকল্পনা দেবে। এটা ছিল সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত যে কটা শর্ত ছিল তার মধ্যে এইটা ছিল। সেই শর্ত মেনে তারা কোনো পরিকল্পনা জমা দিল না এবং বিআরসি কোনো পরিকল্পনা অনুমোদন করতে পারলেন। তারা তাদেরকে এই অর্থ ব্যয় করার জন্য বিআরসি একটা স্টেক হোল্ডারদের কনসালটেশন করে একটা তাদের পলিসি তৈরি করে দিলে যে টাকাটা এইভাবে তৈরি করতে হবে, খরচ করতে হবে না, এইভাবে গ্যাস ক্ষেত্র উন্নয়ন করে তারা এইভাবে গ্যাসের সরবরাহ বাড়াবে এবং বিদেশি কোম্পানিদের উপরে নির্ভরশীলতা কমিয়ে আনা হবে এবং আমরা গ্যাস সরবরাহ করে আমাদের নিজস্ব সম্পদ সংযোজন করতে পারবো এবং আমরা অল্প খরচে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। এটা ছিল না। সেখানে তারা করলো কি, সেই জ্বালানি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সেইটা বাতিল করে দিয়ে তারা নিজেরা একটা পলিসি তৈরি করে পেট্রো বাংলার কাছ থেকে টাকা পয়সা বিলের মাধ্যমে সরবরাহ করে, নিয়ন্ত্রণ করে পেট্রো বাংলার কাছ থেকে জবরদখল দিল।
জবরদখল নিয়ে পরবর্তীতে তারা কি করলো, যে সমস্ত কূপ খনন বাপেক্সের নামে করা হয়েছে সেটা সেনোপেক দিয়ে করানো হয়েছে, গ্যাসপ্রমকে দিয়ে করানো হয়েছে, করিয়ে সেখানে দুই গুণ, আড়াই গুণ, তিন গুণ দামে, যেখানে বাপেক্স প্রপোজাল যে মূল্য, তাদেরকে না দিয়ে তাদের নামে কন্ট্রাক্টর নিয়োগ করেছে। এইভাবে তাদেরকে ফাইন্যান্সিয়াল প্রফিট দেওয়া হয়েছে। এবং যে সমস্ত গ্যাস খনন করে তারা গ্যাস উত্তোলন করেছে জরুরি ভিত্তিতে, ফাস্ট ট্র্যাক প্রতিযোগিতা বিহীন প্রস্তাবে, দরপত্রে প্রস্তাবের উপরে দেওয়া হয়েছে, তারা সেখানে তাদের সাকসেস রেট খুব একটা সন্তোষজনক নয়। এইভাবে তারা টাকা খরচ করেছে 35%, সেটা 35% টাকাও বেসিক্যালি এই সমস্ত সক্ষমতা উন্নয়নে খুব কমই খরচ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে যে প্রশ্নটা অলরেডি ডক্টর তামিম উল্লেখ করে বলছেন যে কেন এই ফাস্ট ট্র্যাক প্রকল্প 105টা খনন করবে তারপরে এগুলো হলো না, সেগুলো পরিকল্পিতভাবেই, এই না হওয়াটাও পরিকল্পিতভাবে, এইসব প্রস্তাবও পরিকল্পিতভাবে, এইভাবেই ভোক্তাদের ধোঁকা দেওয়া হয়েছে। এইভাবেই জ্বালানি বিভাগ এবং পেট্রো বাংলা মিলিয়ে কনাইভেন্স করে এই তহবিলটা প্রস্তুত করেছে। এই কথা বলা ছাড়া আমার আর অন্য কোনো ভাষা নেই। আপনার কাছে আবারও ফিরবো আমি। স্যার, দুটি বিষয় এনেছেন। একটি বলছেন যে পরিকল্পিতভাবেই এই খননগুলো করা হচ্ছে না, একই সঙ্গে তিনি বলছেন বিদেশি কোম্পানি নির্ভরতা কীভাবে কমানো যায়। এই দুটি বিষয় একটু আপনার কাছে জানতে হবে দর্শক, তার এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর। কথা বলছিলাম জ্বালানির তৃষ্ণা নিয়ে। স্যার, যেটি আমরা বিরতির আগে শুনছিলাম শামসুল আলম স্যারের কাছ থেকে, তিনি বেশ কিছু কথা বলছিলেন, ভোক্তাদের মূলত পক্ষ থেকে কথাগুলো বলছিলেন। সেখানে এই যে গ্যাস খননের বিষয়ে তিনি বেশ একটি একদম তথ্য সহ কথা বলছিলেন, বিদেশি কোম্পানি নির্ভরতা কমানোর কথা বলছিলেন, বলছেন যে অনেকটা পরিকল্পিতভাবেই হয়তো খননগুলো করা হচ্ছে না। একটু আপনার আমি মতামত জানতে চাই তার কথাগুলোর উপরে। দেখুন, যখন 105টি 5 বছরে 105টি, যেখানে বাংলাদেশের অতীতের ইতিহাসে 100-র কিছু বেশি কূপ খনন হয়েছে, সেখানে 5 বছরে 105টি কূপ খননের যখন প্রস্তাবনা বাপেক্স করে, তখনই আমরা ঘোরতর সন্দেহ প্রকাশ করেছি। কারণ এই জায়গাগুলো কোথায় করবে, কী ধরনের কূপ খনন করবে, তার বিস্তারিত আমরা জানতে পারিনি। আমরা খালি হেডলাইন দেখেছি যে 105টি কূপ খনন হবে। তো এটা যে ফেল করবে সেটা আমরা প্রথম থেকেই জানতাম, এবং সেটা সন্দেহ প্রকাশ করে আপনারা বলে আসছেন নানা জায়গায়, আমরা বলেছি যেটা সম্ভব না। 105টি আমরা হেসেছি অ্যাকচুয়ালি, কীভাবে 105টি কূপ খনন করবে। তো অনেক সময় অনেক উচ্চ অভিলাষী প্রস্তাবনা দেয়া হয়, সেটা মানুষকে বোঝানোর জন্য, মানে বুঝ দেওয়ার জন্য করা হতে পারে, অথবা তারা হয়তো ভাবছে তারা করবে কিন্তু আসলে পারবে না, তাদের সেই জ্ঞানই নাই যারা এই কাজটা করছে। আমি ঠিক জানি না কেন, কিভাবে তারা এই ধরনের প্রস্তাবনা করেছে। এখন যেটা করা হয়েছে 46টা, তার মধ্যে বোধহয় গোটা 5 বা 7 কূপ ইতিমধ্যে খনন হয়েছে। আগামী 2 বছরের মধ্যে আরও 40টা কূপ খনন করতে পারবে কি না, বাপেক্সের নিজস্ব ক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে। তারা সর্বোচ্চ 2টো কূপ খনন করতে পারে, 2টো রিগ চালাতে পারে। তাদের যে লোকবল দরকার ড্রিল করার জন্য, কূপ খননের জন্য যথেষ্ট পরিমাণ লোকবল নাই, অভিজ্ঞ লোকবল নাই। তো আসলে 1.5 ক্রু আছে তাদের, একটা ফুল ক্রু আছে পুরোটা চালানোর, আর একটা অর্ধেক আছে, কিছুক্ষণ করে পরপর করে করতে পারবে। তো সেইখানে তো একটা সীমাবদ্ধতা আছে। তবে আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় যেখানে বাপেক্স নিজে প্রস্তাব করেছে এবং বাপেক্স যেখানে কূপ খনন করতে পারত, সেখানে বিদেশিদের অনেক বেশি মানে G2G'র মাধ্যমে, যেখানে টেন্ডার প্রসেসটাকে বাইপাস করা যায়, সেই রকমের মাধ্যমে তারা বিদেশি কোম্পানিকে কূপ খনন করতে দিয়েছে। সেখানে সাধারণত আমরা G2G করি তখনই যখন টাকাটা বাইরের থেকে, সেই গভর্নমেন্ট থেকে আসে, অথবা কোনো টেকনোলজি ট্রান্সফার বা কোনো রকমের সুবিধা বাংলাদেশ পায়। তা না হলে টেন্ডারের মাধ্যমে করাটাই সঠিক পদ্ধতি। কিন্তু সেইখানে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, বিদেশি কোম্পানি হলেই খারাপ বা বিদেশি কোম্পানিকে আমরা বর্জন করব, সেটা সঠিক না। যেখানে আমাদের বাপেক্স করতে পারে সেখানে তাদেরকে সুযোগটা দিতে হবে, আর যেটা পারবে না সেখানে আমাদের বিদেশিদেরকে আনতে হবে, কিন্তু ওপেন কম্পিটিশনের মাধ্যমে। জি, আনসলিসিটেডলি কোনো কিছু না করাই, মানে খনন না করার চেয়ে বিদেশিদের দিয়ে করানো, বিদেশিদের ভালো। যেমন আইওসির মাধ্যমে যেটা বিডিং হচ্ছে, এখন যেটা বিডিং হচ্ছে, এটাই সঠিক উপায়। বিডিংয়ের মাধ্যমে বেস্ট যে বিডার, তাকে নিয়ে আমি কাজ করানো। অতীতে আমরা যে করেছি বিডিংয়ের মাধ্যমে করেছি,
এখন আমরা যে ড্রিলিং কূপ খননগুলো যেগুলো করা হচ্ছে বাংলাদেশে, সেগুলো কিন্তু জিটিজির মাধ্যমে করা হচ্ছে, কোনো বিডিংয়ের মাধ্যমে করা হচ্ছে না। আমরা যদি বিডিংয়ের মাধ্যমে করতাম, বর্তমানে এক একটা কূপ খনন করতে যে টাকা খরচ হচ্ছে তার কম করে হলেও বোধহয় 50%-এ আমরা, 50% না হলেও তার 60-70% আমরা কূপ খনন করতে পারতাম। জি, আমরা একটু যুক্ত হতে চাই অধ্যাপক এম শামসুল আলম তার সঙ্গে, তিনি আমাদের সঙ্গে অনলাইনে আছেন। স্যার, একটু জানতে চাই, এই যে রিফাইনারি যে ব্যাপারটা রয়েছে তেলের ক্ষেত্রে, আমরা জানি যে দেশের প্রায় আমরা 90% তেলই আমাদের আমদানি করতে হচ্ছে, শুধুমাত্র আমাদের দেশে পর্যাপ্ত রিফাইনারি ব্যবস্থা না থাকবার কারণে কয়েকটি বেসরকারি কোম্পানি যদি বলি আমরা, তারাও রিফাইনারির সুবিধা দিবে বলে সরকারের প্রস্তাবনা দিয়েছে। প্রায় 10 বছর মনে হয় হলো যে নীতিমালা হয়েছে, মানে এগুলোর বাস্তবায়ন কেন হচ্ছে না? কেন আমরা এখনও সেই 90%-এরও বেশি আমদানি করতে হচ্ছে? এর প্রভাব দামের উপরে গিয়ে পড়ছে কিনা? দামের উপরে তো অবশ্যই পড়ছে। আপনাকে আগের কথাটা একটু সেরে এসে এটা তো যাই। আজকে যদি আমরা আমাদের দেশীয় সম্পদ বা গ্যাস সম্পদ যদি ধারাবাহিকভাবে গুরুত্ব দিয়ে উত্তোলন অব্যাহত রাখতাম, তাহলে আজকের এই এলপিজির ব্যবসা এইভাবে উত্থান হতো না। এলপিজি ব্যবসা নিয়ে, এলপিজি আমদানি নিয়ে সরকারের মধ্যে বাঘে মহিষে লড়াই হয়েছে। যারা নিজস্ব রিসোর্স মানে এক্সট্রাকশনের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিয়ে প্রেশার তৈরি করতে গেছে, তারা ফেল করেছে। আলটিমেটলি এলপিজি ব্যবসায়ী কারা কারা এই সুবিধা পাচ্ছে, এই নামগুলো আমরা সবাই জানি। এই নামগুলো আসলে ভাসুরীর নাম শোনাবে নিষেধ, ভাসুরীর নাম স্মরণ করা বা বলা, সেই কারণে আমরা বলতে পারি না। এইভাবে তারা কিভাবে সুবিধা নিয়ে গেল, সুবিধা পেল, এটা মোটামুটি মরাললেস আমরা সবাই জানি, বুঝি। এই প্রশ্নটা এখানে বলার কারণ আছে। এই যে ইস্টার্ন রিফাইনারি যখনই কোনো অকাম আমরা করেছি, তখনই বড় ধরনের সংকট তৈরি করলে তখন অকাম গুলো লঞ্চ করেছে। রেন্টাল পাওয়ার বলেন, এই যে এলপিজি বলেন, সব এটা করা হয়েছে। রিফাইনারি এই যে কথাটা আপনি বললেন, এখন এসএলএমকে রিফাইনারি করার 80% শেয়ারে দেওয়া হবে। আমরা শেয়ারে বাপেস্তে শেয়ার দিয়ে নাইকো চুক্তি করেছিলাম, মাগনামা 2 খনন করেছিলাম, তারা কোনোদিন কূপ খননের চেহারাও দেখার সুযোগ পায়নি, নামে থেকেছে। আমরা বলেছি যে তাদের প্রযুক্তি আসবে, তাদের মাধ্যমে আমাদের লোকজন সক্ষমতা উন্নয়ন করবে। এই দুটো চুক্তিতে অন্তত আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের সর্বনাশ করেছি। এবং এই দুটো চুক্তির পিছনে, নাইকো চুক্তির পিছনে যে বড় ধরনের স্ক্যাম ছিল, দুর্নীতি ছিল, সেটা তো কানাডিয়ান পুলিশ বের করেছে। আমি নিশ্চিত করে বলতে পারি যে ম্যাগনামা 2 কূপ খননে যে চুক্তি করে 262 কোটি টাকা চলে গেছে, এবং আমরা হইচই করার কারণে বিল থামায় দেওয়া হয়েছিল। পরবর্তী পরিণতি কি করেছে জানি না। নাজিমউদ্দিন সাহেব যখন সেক্রেটারি ছিল, তিনি অভিযুক্ত হয়েছিলেন, এবং পরবর্তীতে এগুলো তো অন্যদিকে প্রবাহিত হয়ে গেছে। এইরকম চুক্তিতে, এইসব চুক্তিগুলো তখনই আসে যে আমরা দ্রুত গ্যাস সরবরাহ করবো, দ্রুত বিদ্যুৎ সরবরাহ করবো, করতে যে তড়িঘড়ি করে আইন করে ফেলবো, সুতরাং কম্পিটিশন তুলে দেব, এইসব অকামগুলো ঘটে। পরিশেষে যে কাজটা ঘটলো সেটা হচ্ছে বিআরসি আইন পরিবর্তন করে গণশুনানি তুলে দিল। কোন সভ্য সমাজে এগুলো ঘটে না হয়, নাকি চালানো যায়? এইসব চলছে। এখন আসেন রিফাইনারি কথায়। এস আলমকে কেন বাপেক্সে 80% চুক্তি দিয়ে তাকে এটা দিতে হবে? যার জন্য কেন মরিয়া হয়ে উঠেছে আমরা? সেই প্রশ্নটা তো আমার লেখাপড়া দিয়ে যে 68 বছর বয়স হয়ে গেছে, আমি তো বুঝতে পারি না যে এটা কেমনে করে হয়। যদি সত্যি সত্যি এটা যুক্তিযুক্ত হয়, যদি সত্যি সত্যি এটা যদি দেশের স্বার্থে হয়, তাহলে আমার উচিত হবে আমার সার্টিফিকেট গুলো ওই প্রেস ক্লাবের সামনে যে পুড়িয়ে দিয়ে, আমি মূর্খ মানুষ, এতদিন যা বলেছে জাতির সামনে সব অন্যায় বলেছে, ভুল বলেছে, আমাকে মাফ করেন, এই কথাটা বলতে হবে। জি স্যার, আমরা আপনার সঙ্গে আবার পরবর্তী অংশে যুক্ত হবে, আপনি আমাদের সঙ্গে থাকুন। অনেক আবেগের কথা বলে ফেলছিলেন শামসুল আলম স্যার। স্যার, একটু আপনি জানতে চাই, মানে আমি যদি ভুল না করি, আপনি আরো ভালো বলতে পারবেন যে এই যে রিফাইনারির ব্যাপারগুলো নিয়ে একটা নীতিমালা হয়েছে সম্ভবত 10 বছরের বেশি, আপনারাও এগুলোর সঙ্গে মানে বলে আসেন, দাবি করে আসেন, এটি মানে আলোর মুখ কেন দেখছে না? নাকি এটি লোকসান? রিফাইনারি করার ব্যাপারে একটা বড় অসুবিধা হচ্ছে টাকা। এর আগে আমরা দেখেছি যে রিফাইনারি করতে যে টাকা, সেখানে মানে আমাদের যে উন্নয়ন সহযোগী, তারা এইটার ব্যাপারে টাকা দিতে আগ্রহী না রিফাইনারি করার ব্যাপারে। আর রিফাইনারিং, ওয়ার্ল্ড ওয়াইড রিফাইনিং কিন্তু খুব কম হচ্ছে, নতুন রিফাইনিং খুব একটা হচ্ছে না। তার মূল কারণটা হলো তেলের ব্যবহার ভবিষ্যতে কমে যাবে। সুতরাং রিফাইনার দিলে, রিফাইনিং তো আর একদিনের ব্যবসা না, এটা 20, 25, 30 বছরের ব্যবসা।
30 বছরের, এই আমাদের বর্তমান রিফাইনারি তো প্রায় 40 বছরের পুরনো, আরও বেশি হয়তো হবে, আমার এক্স্যাক্ট ডেটটা মনে নেই। তো এইসব কারণে রিফাইনিং করার ব্যাপারে ফিনান্সের একটা বিরাট আছে, প্রয়োজন হয় এবং সেখানে একটা লিমিটেশনস আছে, ফিনান্স ঠিক মতো আসে না। তো আমরা যে ফ্রেঞ্চ কোম্পানি আমাদের ইআরএলটা করেছি, ইস্টার্ন রিফাইনারি করেছে, তাদের সাথে আমরা দীর্ঘদিন নেগোসিয়েট করেছি, করে আলটিমেটলি প্রাইসের কারণেই এটা ভেঙে যায়, কারণ আমরা যেই টাকাটা ওরা চেয়েছে সেটা অতিরিক্ত মনে হচ্ছে আমাদের কাছে। তো এইটার ব্যাপারে প্রাইভেট সেক্টরকে দেওয়ার ব্যাপারে আবার সরকারিভাবে সম্পূর্ণ প্রাইভেট সেক্টর রিফাইনার করতেই পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ফুল প্রাইভেট সেক্টর রিফাইনিং কেউ যদি করে তাহলে তাকে প্রাইভেট জমির উপরে করে নিজেই করা উচিত। যেহেতু ইআরএল এর জায়গার মধ্যে রিফাইনিংটা হবে, সেখানে এখন প্রাইভেট পাবলিক পার্টনারশিপে করা হচ্ছে। একটা প্রস্তাব যেটা এসছে 80% এবং 20%, এটা যদি ওপেন কম্পিটিটিভ অবস্থায় থাকে তাহলে আমার মনে হয় কোনো অসুবিধা নেই, কিন্তু এটার মধ্যে শর্ত জুড়ে দেওয়া হচ্ছে যে ডিস্ট্রিবিউশন সাইডেও তাকে একক ক্ষমতা দিতে হবে, অর্থাৎ সে এই দেশে মার্কেটিং করতে পারবে, শুধু সেই পারবে, অন্য কেউ পারবে না, একচেটিয়া। এই যে মনোপলিস্টিক একটা কন্ডিশন দিয়ে আনা হচ্ছে, এটা আমি মনে করি ভোক্তাদের জন্য এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এই যে রিফাইনারি যে নীতিমালাটি করা হচ্ছে নতুন করে, এটি বেসরকারি খাতের জন্য মানে বা বেসরকারি খাত যারা রয়েছে তাদেরকে সুবিধা দেবে কিনা সেটা উত্তরে জানবো। তো দর্শক, তার আগে আবার ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরে এলাম। বিরতির পর কথা বলছিলাম জ্বালানির তৃষ্ণা নিয়ে। স্যার, যেটি আমরা বিরতির আগে জানতে চাচ্ছিলাম যে এই যে নীতিমালাটা রিফাইনারি নিয়ে হচ্ছে বা মানে পুরোপুরি হয়নি বলা যাবে, চলমান রয়েছে, এটি বেসরকারি খাতকে মানে সুবিধা দেবে কিনা? বেসরকারি খাত বলতে তো আমরা যারা ব্যবহারকারী, কারা তেল ব্যবহার করছি আমরা, আমাদের পরিবহন খাতে ব্যবহৃত হচ্ছে, আমাদের কৃষি খাতে ব্যবহৃত হচ্ছে, এখন সম্পূর্ণটাই সরকারি ডিস্ট্রিবিউশনের আন্ডারে। সরকারি আমদানি করে রিফাইন প্রোডাক্ট, অর্থাৎ ডিজেল পেট্রোল আমদানি করে, ক্রুড আমদানি করে রিফাইনারির জন্য, সবই সরকার করছে। এখন একটা প্রাইভেট যদি রিফাইনারি হয় বা প্রাইভেট পাবলিক পার্টনারশিপে যদি একটা রিফাইনারি হয়, সেই ক্ষেত্রে আমরা যেটা শুনেছি 30 লক্ষ টন ক্রুড প্রসেস করার মতো করে একটা করা হচ্ছে দ্বিতীয় রিফাইনারিটা। যদি তাই হয়, সেখান থেকে সর্বোচ্চ 15 লক্ষ টন আমাদের ডিজেল আসতে পারে, হয়তো তার চেয়ে কিছু কমই আসবে, কারণ সাধারণত 40% বেশি ডিজেল ক্রুড থেকে করা সম্ভব হয় না। তো যদি আমরা 15 লক্ষ টনও পাই, আমাদের চাহিদা হচ্ছে ডিজেলের 55 লক্ষ টন, তার থেকে আমরা নিজস্ব রিফাইনারি থেকে এই মুহূর্তে আমরা 7-8 লক্ষ টন করছি, তাহলে আমাদের চাহিদা পুরোটাই আমরা কিনে নিতে পারবো আমাদের লোকাল যে রিফাইনারি হবে। আরেকটি রিফাইনারি হলো তার থেকেও আমাদের ডিজেলের চাহিদা আমরা পূরণ করতে পারবো। কিন্তু পেট্রোল অকটেন কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যে ইস্টার্ন রিফাইনারি যে পরিমাণ পেট্রোল বা আমাদের কনডেন্সার থেকে যে পরিমাণ পেট্রোল তৈরি হচ্ছে, তাতে মোটামুটি আমরা স্বয়ংসম্পূর্ণ, আমাদের খুব একটা পেট্রোল বাইরে থেকে আনতে হচ্ছে না। কেরোসিন আমরা ব্যবহার খুবই কম, প্রচুর পরিমাণ কেরোসিন তৈরি হয় কিন্তু রিফাইনারিতে, কারণ রিফাইনারি তো বললে সবই তাই ডিজেলে তৈরি করতে পারবে না, সব পারবে না। হ্যাঁ, 20-25% পেট্রোল তৈরি হবে, 12-15% কেরোসিন তৈরি হবে, আর বাকিটা হয়তো ডিজেল হবে, ফার্নেস অয়েল হবে, জেট অয়েল হবে, এগুলো হবে। তো এখন এগুলো কোথায় যাবে? এগুলো কারা কিনবে? এগুলো কিন্তু রফতানি করতে হবে, এরা বাংলাদেশে করতে পারবে না। সুতরাং যেই কোম্পানি এটা করবে তার দায়িত্ব হবে, এটা রফতানির কাজটা তাদের দায়িত্ব হবে করার, সেই ঝুঁকি নিয়েই তাদেরকে মার্কেটে আসতে হবে। লোকাল পারচেজে গ্যারান্টি থাকতে পারে, বিপিসি হয়তো বলবে যে হ্যাঁ তোমার পুরো ডিজেলটা আমি কিনে নিব, যদি আমার কোনো পেট্রোল লাগে সেটাও আমি কিনে নিব। এখন হচ্ছে কেনার ব্যাপারটা, এটা তো ক্লিয়ার হয়ে গেল যে তাদের রিফাইনারি যত আসবে আমার ডিজেলটা কিনে, কারণ ডিজেলের সব ব্যবহার আমার সবচেয়ে বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে বিপিসি পুরোটুকু কিনে নিয়ে আগের মতোই অ্যাজ ইফ বাইরের থেকে কেনার ভিতর থেকে কেনা বিপিসির জন্য সেম ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কি বিপিসি রাখবে কিনা? যদি বিপিসি রাখে কোনো অসুবিধা নাই, যেইভাবে আছে সেভাবে চলবে, বিপিসি কম দামে, কারণ লোকাল রিফাইনারি থেকে যদি আমি কম দামে না কিনতে পারি আমদানিকৃত থেকে, তাহলে আমি নতুন রিফাইনারি রাখলে লাভ কি? তাহলে এই সেটা কি ভোক্তারা পাবে? ভোক্তারা নাও পেতে পারে। মানে দাম কমবে কিনা? আসলে তো কমার কথা, অবশ্যই দাম কমবে। লোকালি রিফাইন করলে ডেফিনেটলি রিফাইনার্স মার্জিন যেটা আছে সেটা তো আমরা চুক্তির মাধ্যমে কত দামে কিনবো, কি ফর্মুলায় কি দাম হবে, এগুলো ঠিক করেই আমরা কিনবো। তারা নিশ্চয়ই আন্তর্জাতিক বাজারে যেই দাম
আমদানি করা প্রোডাক্টের যে দাম সেই দাম তো এখানে লোকালি রাখতে পারবে না। যদি তাই রাখে তাহলে আমি তার থেকে আমার কেনার দরকারটা কি, আমি বাইরের থেকে কিনে আনবো, যেটা আমরা করছি, তাই না? তো এইটা হচ্ছে এখন যদি আমি বলি না তুমি রিফাইনিং করছো সুতরাং তুমি লোকাল মার্কেটেও তুমি ঢুকতে পারবে, লোকাল মার্কেটে তুমি মার্কেটিং করতে পারবে, বিক্রি করতে পারবে, তাহলে সেটা বিপিসির সাথে কম্পিটিশনে যাচ্ছে সে। তাহলে দামটা কি হবে, কে দাম দেখবে? এগুলো আসলে রেগুলেশনের ব্যাপার আছে, অনেক ডিটেলিং এর ব্যাপার আছে, সমন্বয়ের প্রয়োজন না শুধু সমন্বয় না, এখানে রেগুলেটর থাকতে হবে, ভোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, হ্যাঁ, তাই না? মানে সপ্তাহ ভোক্তার জন্য আর্টিফিশিয়াল তেল যে আমাদের সংরক্ষণ করার যে সক্ষমতা, সেটিও তো বাড়ানোর বিষয়ে একটি কথা বলে অনেকদিন ধরে চলছে, সেটি কি বাড়ছে? তেল সংরক্ষণ করার তেল সংরক্ষণের ব্যাপার দুটো জিনিস আছে। একটি হচ্ছে যে চলমান প্রক্রিয়ায় কিছু সংরক্ষণের ব্যবস্থা থাকে, যেটা এখন আছে আমাদের বর্তমানে বাংলাদেশের যত সংরক্ষণ, আমরা বলি 45 দিনের সংরক্ষণ করার ক্ষমতা আছে, এটা কিন্তু চলমান প্রক্রিয়ার সংরক্ষণ করার ক্ষমতা। অর্থাৎ রিফাইনারিতে ক্রুড আসবে, সেটা রেখে তো ওটা রিফাইন করতে হবে, তো সেটা রাখার তো একটা জায়গা লাগবে, সেই জায়গাটার জন্য একটা স্টোরেজ আছে। সিমিলারলি বিভিন্ন প্রাইভেট সেক্টর ডিপোগুলিতে যে আমাদের ফিনিশ প্রোডাক্ট যায়, রিফাইনারি থেকে বা আমদানিকৃত তেল তো আমরা বিভিন্ন জায়গায় ডিপোতে পাঠাই, এই ডিপোতে রিফাইনিং আছে, সেটাও কিন্তু কন্টিনিউয়াস একটা জায়গায় যে দীর্ঘদিন মজুদ আছে সেরকম কিন্তু না। সেক্ষেত্রে তাহলে যে স্ট্র্যাটেজিক স্টোরেজ যেটা আমরা বলি, স্ট্র্যাটেজিক স্টোরেজ বলতে বাংলাদেশে কোনো স্টোরেজ নাই স্যার। সেক্ষেত্রে যে স্টোরেজের যদি সক্ষমতা বাড়ে সেক্ষেত্রেও তো মানে দাম কমার কথা, বা এই যে বেড়ে যে একটু কম বাড়ার সম্ভাবনা থাকবে কিনা? না, স্টোরেজটা তো আমরা স্ট্র্যাটেজিক কারণে রাখছি না, এটা তো চলমান। কখনোই 2 মাস ধরে একটা তেল আমরা খুব কম দামে কিনে 2 মাস ধরে রেখে দিচ্ছি যে পরবর্তীতে আমি এটা দামে করব। আর দামের জন্য স্ট্র্যাটেজিক স্টোরেজ যেটা আছে বিশ্বব্যাপী যেটা আছে, সেটা দামের জন্য করা হয় না, সেটা সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার জন্য করা হয়। আমরা যুক্ত হব শামসুল আলম স্যারের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। স্যার, আপনি নিশ্চয়ই শুনছিলেন আমাদের কথাগুলো, আমরা রিফাইনারি নিয়ে কথা বলছিলাম, আমরা কথা বলছিলাম স্টোরেজ নিয়ে। এর সঙ্গে একটু আপনার কাছে যেটা জানতে চাইবো, এই যে আমদানি, আমরা বিশেষ করে যদি বলি যেমন গ্যাস আমরা কাতার থেকে করি, বা সৌদি আরব থেকে তেল আছে, ওমান থেকে তেল রয়েছে, বিভিন্ন জ্বালানি রয়েছে, মানে আমরা যদি এদের কাছ থেকে দীর্ঘমেয়াদী আমদানিতে একদম মানে পুরোপুরি শর্তের মধ্যে জালে আটকে যাই, তাহলে অন্য সোর্সগুলো আমাদের নষ্ট হয়ে যাবে কিনা, বা আমাদের অপশনগুলো নষ্ট হবে কিনা? হয়তো অন্য জায়গা থেকে আমরা একসময় কম দামে পেলাম, সেটি আবার নিতে একটি সমস্যা তৈরি হবে, মানে হচ্ছে কিনা? হ্যাঁ, প্রথমত যে কথাটি, এই যে আজকের যে আলোচনা শুরু রিফাইনারি নিয়ে হয়েছে, আমাদের সরকার আমরা কি চেয়েছিলাম? এই দেশটা যখন আমরা স্বাধীন করেছিলাম তখন আমরা চেয়েছিলাম যে একটা দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য তার স্বাধীনতা দরকার, একটা জাতির স্বাধীনতা দরকার। সেই স্বাধীনতাটা আমরা পেলাম, পাওয়ার পরে আমরা আমাদের সক্ষমতা উন্নয়ন করার দিকে গেলাম, যে সক্ষমতা উন্নয়ন করলে আমরা সবকিছু অল্প খরচে আমাদের জনগণকে সেবা দিতে পারবে সরকার, এবং সরকার সবকিছু ন্যাশনালাইজ করে তার মালিকানায় নিয়ে আসে। নিয়ে আসার পরে ব্যাপারটা কি দাঁড়ালো, সরকার যা করে তাই ফেল করে, সরকারি প্রতিষ্ঠান কোনো সক্ষমতা হলে না। সরকারের ওখানে কোনো প্রস্তাব নিয়ে গেলে মন্ত্রীরা বলেন, 96 সালের গভর্নমেন্টের সময় আমি সরকারের ডেপুটেশনে কাজ করতে আসছিলাম, 3 বছর ছিলাম আইসিটি সেক্টরে। মন্ত্রণালয়ে গেলেই মন্ত্রী বলেছে যে এগুলো নিয়ে এখানে আসবেন না, পারলে আপনাদের লেভেলে করে ফেলেন। এখানে আসলে সবকিছু আমলাতন্ত্রের চাপায় নির্দিষ্ট হয়ে যাবে, কিচ্ছু হবে না। এই যে জায়গাগুলো তৈরি হয়ে গেল, তৈরি হতে হতে এখন সরকারি নামের প্রতিষ্ঠান ভয়ানক রকমের অদক্ষতার শিকার। বিপিসির বিরুদ্ধে আমাদের সেই অভিযোগই আছে, এবং আমরা বিপিসির এই আয় ব্যয়ের অডিট চেয়েছি, বিপিসি কে বিআরসি তে আনার জন্য হাইকোর্টে মামলা করেছি। বিপিসির হিসাবপত্র, তার দাম নির্ধারণ কর্তা, আইন অনুযায়ী যে রেগুলেটরি কমিশন বিআরসি, তাকে আনা যায়নি, মন্ত্রণালয় তাকে প্রোটেকশন দিয়েছে, শেষ পর্যন্ত তাকে সেভ করার জন্য আইন বদলায় ফেলেছে। তো এই যে সরকারি প্রতিষ্ঠানগুলোর এই যে পরিণতি, এইটা একটা দুর্ভাগ্যজনক, এবং এই জায়গাটা একটা জিজ্ঞাসাবাদক চিহ্ন দিয়ে রাখলাম। এইবার আসেন বিপিসি টাকা আছে রিফাইনারি করার মতো। দ্বিতীয়ত কথা, জেরিক্স বেসরকারি প্রতিষ্ঠান, বিদেশি প্রতিষ্ঠান হিসেবে আমরা বলতে পারি, আমাদের দেশে বেসরকারি প্রতিষ্ঠানের কারিগরি সক্ষমতা বা পেশাদারি সক্ষমতা কতটুকু সেটা তো আর আমাদের অজানা নেই। এবং এইসব এশিয়াটিক অয়েল কোম্পানির পারফরমেন্স দেখে তো দেখলাম যে আসলে তাদেরকে এই সমস্ত যৌথ মালিকানায় সরকারের সঙ্গে যাওয়া
আনসলিসিটেডে যাওয়া, প্রতিযোগিতার আওতায় বিনিয়োগ না নিয়ে তাকে সুযোগ দেওয়া, বেসিক্যালি লুণ্ঠনের সুযোগ দেওয়া হয়েছে। সে বেপরোয়া ভাবে লুণ্ঠন করেছে, সরকার তার সঙ্গে অংশীদারিত্ব যে তাকে সুরক্ষা দিয়েছে। এই হচ্ছে জানতে চাচ্ছিলাম যে আমাদের অন্যান্য সোর্সগুলো নষ্ট হবে কিনা যদি আমরা কয়েকটা দেশের কাছেই চুক্তি করে ফেলি, সেটাই জানতে চাচ্ছিলাম। এবার আসেন যে এইটা এবার বলি, এইসব বুদ্ধিবিদ্যা দিয়ে যারা এইসব প্ল্যানিংটা করছে, সেখানে না আছে পেশাদারিত্ব, না আছে লেখাপড়া, না আছে দেশের স্বার্থ, না আছে দেশপ্রেম। আমরা যা করব, আপনি যেসব কথা বলতেছেন, এইসব কথার মধ্যে দিয়ে আমাদের সর্বনাশ হবে এক শব্দে বলি, বা আমরা অনেক সুযোগ হারাবো, বা আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। আমরা এই অবস্থায় যা করব তাতেই ক্ষতিগ্রস্ত হব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলেছেন। আমরা নিশ্চয়ই আরেকদিন আপনার সঙ্গে আবার যুক্ত হব। শামসুল স্যার অনেকগুলো কথা বলছিলেন যে আমাদের দেশের জন্য ক্ষতি হতে পারে, নানান সিদ্ধান্তের কথা তিনি বলছিলেন। স্যার, তাই এই সামগ্রিকভাবে যখন বাস্তবতা রয়েছে, আমাদের দেশে যে পরিমাণ চাহিদা, তার চেয়ে আমাদের উৎপাদন সক্ষমতা কম, আমরা আমদানি নির্ভরতা আমাদের রয়েছে, আমরা রিফাইনারি করতে পারছি না, আমাদের এত অর্থও নেই, সব বাস্তবতা রয়েছে সবগুলো বিষয়। তো এই ক্ষেত্রে এখন সব দিক মিলিয়ে আমাদের এই জ্বালানি সেক্টর আসলে কী করণীয় আছে রাষ্ট্রের, সে উত্তর আমি আপনাকে জানতে চাই। তবে দর্শক, তার নিচ্ছে আমরা ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। কথা বলছিলাম জ্বালানির তৃষ্ণা নিয়ে। স্যার, আমরা অনেকগুলো কথা আপনার শুনছিলাম, অধ্যাপক এম শামসুল আলম স্যারের শুনছিলাম। আপনারা অনেকগুলো বাস্তবতা তুলে ধরেছেন, সংকটের কথাগুলো বলেছেন। আমাদের দেশের যে পরিমাণ আমাদের অর্থ বা আমাদের যে পরিমাণ সক্ষমতা, তার চেয়ে জনগণ বেশি, আমাদের সব কিছু মিলিয়ে আমাদের অর্থ সংকট রয়েছে, আমাদের চাহিদা দিন দিন বাড়ছে, আমাদের শিল্পায়ন হচ্ছে, নগরায়ন হচ্ছে, সেক্ষেত্রে জ্বালানির ব্যবহার বাড়ছে। এ কারণে আমাদের দেশে যেমন এখন জলবায়ু সংক্রান্ত যে পরিবর্তন, এ কারণে দেশে গরম বাড়ছে, এ কারণেও জ্বালানির ব্যবহার বাড়ছে, অনেকগুলো বিষয় রয়েছে। প্রথমে একটু ছোট্ট করে একটু বেশি জানতে চাইব যে আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি কথা বা মাঝে মাঝেই বলেন যে তিনি তেল বা গ্যাসের ব্যবহারের গাড়ি বন্ধ করে ধীরে ধীরে ব্যাটারি চালিত গাড়িকে উৎসাহিত করতে চান। অনেকটা তেসলা, তিনি বলেন যে আমাদের দেশে যে ব্যাটারি চালিত গাড়িগুলো তেসলা। আপনি একদম ছোট্ট প্রথমে জানতে চাই এটি কতটা সহায়ক হবে, তার যে পরিকল্পনাটি। দেখুন, আমাদের যদি রিনিউয়েবল এনার্জি আসে, বিদ্যুৎ যদি আমরা রিনিউয়েবলের মাধ্যমে করতে পারি, তাহলে ডেফিনেটলি ইভি বা ইলেকট্রিক ভেহিকলস খুব ভালো হবে। আর যদি আমরা বিদ্যুৎটা ফসিল ফুয়েল দিয়ে করি, সেই বিদ্যুৎ দিয়ে যদি আবার গাড়ি চালাই, তাহলে কিন্তু ইনডিরেক্টলি আমি তেল দিয়েই গাড়ি চালাচ্ছি। তেলটা অন্যভাবে আসলো, অন্যভাবে সরাসরি গাড়িতে গেল না, সরাসরি গাড়িতে গেল না, বিদ্যুৎ উৎপাদিত হলো, সেখান থেকে তেল ব্যবহার হচ্ছে। সুতরাং বিশ্বব্যাপী যে ইলেকট্রিক ভেহিকেলের যে প্রচলন হয়েছে এবং ইলেকট্রিক ভেহিকেলকে বাড়ানোর কথা যেটা বলা হচ্ছে, সেখানে একই সাথে বিদ্যুতায়নটাও রিনিউয়েবল এনার্জির মাধ্যমে করার কথা বলা হচ্ছে, তেল দিয়ে নয়, তেল দিয়ে বা ফসিল ফুয়েল দিয়ে নয়। জি। তো সেই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে। হ্যাঁ, শুধু আমরা ইভির দিকে গেলাম কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদন করলাম পুরোটাই তেল দিয়ে, তাহলে এটা সেটাই আমরা ক্লিয়ার হলাম। স্যার, এখন যদি আমি জানতে চাচ্ছিলাম যে মানে এই বাস্তবতা আমাদের রয়েছে, বাংলাদেশের অনেক বাস্তবতা রয়েছে, আমাদের চাহিদা বাড়ছে, জনগণ বাড়ছে, অর্থ বাড়ছে, নগরায়ন বাড়ছে, শিল্পায়ন বাড়ছে, উন্নয়ন আমাদের বাড়ছে, আমরা উন্নত হচ্ছি। সামগ্রিকভাবে স্যার জ্বালানির যে সংকট মোকাবেলার উত্তরণ কি? সংকটটা তো উন্নয়নের সাথে সম্পর্কযুক্ত না। সংকটটা এই মুহূর্তে সংকটটা হচ্ছে অর্থের অভাব। জ্বালানির সংকট তো অর্থের অভাব। কারণ আমরা যদি আমাদের জ্বালানি উৎসগুলো কোথায়, হয় আমদানি করতে হবে না নিজস্ব জ্বালানি উৎপাদন করতে হবে। আমাদের নিজস্ব জ্বালানির ক্ষেত্রে গ্যাস, কয়লা এবং নবায়নযোগ্য জ্বালানি, এই তিনটাই আমাদের নিজস্ব উৎস। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। মাত্র 600 মেগাওয়াট আমরা বিদ্যুৎ আছে নবায়নযোগ্য জ্বালানি এই মুহূর্তে আমাদের গ্রিডের সাথে যুক্ত আছে। গত 15 বছর ধরে সরকার চেষ্টা করেছে নবায়নযোগ্য জ্বালানিকে উৎসাহ দিতে মানে যেই প্রকল্প এসছে 47 না 50টা প্রকল্প পাশ করার পরেও মাত্র 600 মেগাওয়াট আছে। এখন সামনে হয়তো খুব দ্রুত আরও 1000 মেগাওয়াট চলে আসবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে 15 বছরের যেই নীতিমালার মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিকে উৎসাহ দেওয়ার চেষ্টা করা হলো, সেটা তো ফেল করেছে, কাজ করেনি। কেন কাজ করেনি সেই জিনিসগুলো কিন্তু দেখার দরকার আছে। সেটা রিভিউ করেই কিন্তু আমাদেরকে এটা নবায়নযোগ্য জ্বালানি থেকে যেতে হবে। কয়লার ব্যাপারেও আমরা দীর্ঘদিন ধরে বসেছিলাম, কয়লার ব্যাপারে দিন দিন কমে যাচ্ছে উন্নত বিশ্বে, সেক্ষেত্রে আমরা এখন নতুন করে আবার কিন্তু আমরা তো কয়লা ভিত্তিক 11,000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে ফেলেছি। মানে এটি কি, আমাদের তো কয়লা লাগবেই। সারা বিশ্বে কয়লা আছে, কমে যাচ্ছে কিন্তু কমে যাচ্ছেও না।
কয়লার ব্যবহার আগামী 20 বছর থাকবে এবং বাড়তে পারে, সেটাই হচ্ছে prediction, বাস্তবতা। সেটাই প্রেডিকশন, সেটাই বাস্তবতা। একই সাথে নবায়নযোগ্য জ্বালানিও বাড়ছে। কারণটা হলো নবায়নযোগ্য জ্বালানি যেই দ্রুততার সাথে মানুষের চাহিদা পূরণ করার জন্য দরকার, সেই দ্রুততার সাথে নবায়নযোগ্য জ্বালানি করতে পারছে না। সেটা গ্যাপটা পূরণ করার জন্যই ফসিল ফুয়েল দিয়ে এখনও গ্যাপ পূরণ করছে। আমরা জানি ভারত এবং চায়না, পৃথিবীতে চায়না হচ্ছে 1 নম্বর, ভারত 2 নম্বর নবায়নযোগ্য জ্বালানি করার ব্যাপারে তাদের রেট হচ্ছে সবচেয়ে বেশি। একই সাথে তারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রেও টপ। তার মানে আমরা শুধু শেষ করবো, নবায়নযোগ্য জ্বালানি দিয়ে তারা পারছে না। স্যার সেক্ষেত্রে একদম সর্বশেষ যদি এক লাইনে বলেন আমাদের এই মুহূর্তে কি করতে হবে, কি এই সামগ্রিক বিষয়ে? এগুলোই কোনো এক মুহূর্তের জবাব নাই। আমি মনে করি একটা পলিসি আগে করতে হবে, সেই পলিসি অনুযায়ী আমাদের চলতে হবে এবং সেই পলিসি অনুযায়ী আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের যে জ্বালানি নীতি, জ্বালানি পলিসি যেটা আছে সেটা তো 1996 সালে পাস করা, এরপরে আর কোনো জ্বালানি নীতি হয় সেটা আপডেট করা দরকার। আমি মনে করি সেটা আপডেট করা দরকার। পরিষ্কার পথচিত্র আমাদের সামনে থাকতে হবে এবং ওই পথে আমাদের এগোতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত কথা বলার জন্য। দর্শক, আমরা শুনছিলাম দুজন জ্বালানি বিশেষজ্ঞের কথা। তারা সর্বশেষ যে কথাটি বলছেন যে প্রায় 30 বছর আগে করা যে নীতিমালা, সেই নীতিমালা নিয়েই দেশের এখনও জ্বালানি বিভাগ চলছে। সেটি নতুন করে বা বর্তমান বাস্তবতার নিরিখে নতুন করে একটি নীতিমালা করে যদি সামনের দিকে আগানো যায়, তাহলে এই দেশের জ্বালানি নিয়ে সংকট চলছে তা থেকে কিছু হলে পরিত্রাণ পাওয়া যাবে। সেই প্রত্যাশা শেষ করছে আজকের মতো আপনার সঙ্গে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে আপনারা ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv। শুভরাত্রি।